ভাবুন তো, কেউ নিজের চেষ্টায় সম্পূর্ণ একা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং অভিজাত একটি বিদ্যা আয়ত্ত করল। কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই। একদম। সে এতটাই নিখুঁত যে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত সেরাদের সেরারাও তার অসামান্য দক্ষতার কাছে হার মানতে বাধ্য। রাইট। কিন্তু এই অসাধারণ মেধার পুরস্কার হিসেবে যদি তার কেরিয়ারের বা শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটিই কেটে যাওয়া হয়, চরম একটা ট্র্যাজেডি, তাই না? হ্যাঁ, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? আসলে হাজার বছর আগের একলব্যের গল্পটা শুধু কোনো প্রাচীন মিথ বা রূপকথা নয়। এটি আজকের আধুনিক কর্পোরেট কালচার, আমাদের এডুকেশন সিস্টেম এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যের অন্যতম অন্ধকার একটি বাস্তবতার প্রতিচ্ছবি। ঠিক বলেছেন। তো আজকের এই ডিপ ড্রাইভে আমরা সেই আড়ালে থাকা সত্যিগুলো নিয়েই কথা বলবো। একদম ঠিক জায়গা থেকে শুরু হয়েছে। আমরা সাধারণত একলব্যের গল্পটিকে গুরুর প্রতি শিষ্যের চরম ভক্তি আর ত্যাগের মহিমা হিসাবেই জেনে এসেছি। হ্যাঁ, ছোটবেলা থেকে তো এটাই শুনে আসছি। ঠিক, কিন্তু আজকের যে বিষয়বস্তু বা মূল সোর্সটি আমরা বিশ্লেষণ করছি, যেটি একলব্যকে একজন আনট্রেন্ড মাস্টার বা স্বশিক্ষিত গুরু হিসেবে তুলে ধরেছে, সেটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি দেয়। আচ্ছা। এটি আমাদের বাধ্য করে সামাজিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার দরজা কিভাবে নির্দিষ্ট কিছু মানুষের জন্য বন্ধ রাখা হয়, যাকে আধুনিক ভাষায় আমরা ইনস্টিটিউশনাল গেটকিপিং বলি, সেই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে। রাইট। এই যে প্রাচীনকালের এক্সক্লুসিভ গুরুকুল বা শিক্ষা প্রতিষ্ঠান, এর সাথে কিন্তু আজকের দুনিয়ার একটা অদ্ভুত মিল পাওয়া যায়। বেশ বড় একটা মিল আছে, তাই না? গল্পটার একটু পেছনের দিকে তাকালে দেখা যায় একলব্য ছিলেন নিষাদ সম্প্রদায়ের একজন মানুষ। হ্যাঁ, নিষাদ। নিষাদরা মূলত বনে বসবাসকারী শিকারী উপজাতি ছিল। সমাজ কাঠামোর একদম প্রান্তিক জনগোষ্ঠী। একদমই তাই। আর অন্যদিকে দ্রোণাচার্য ছিলেন সেকালের সেরা অস্ত্রগুরু, যিনি কেবল কুরু বংশের রাজপুত্রদের অর্থাৎ সমাজের একদম উঁচু স্তরের অভিজাতদের শিক্ষা দিতেন। হ্যাঁ, রাজকীয় একটা ব্যাপার। রাইট। তো যখন একলব্য দ্রোণাচার্যের কাছে গিয়ে শিষ্যত্ব চাইলেন, তাকে সরাসরি মুখের উপর না করে দেওয়া হলো। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই প্রত্যাখ্যানের পেছনের মনস্তত্ত্ব। হ্যাঁ, দ্রোণাচার্য কেন তাকে প্রত্যাখ্যান করলেন, এটা কিন্তু কেবল একজন গুরুর ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় ছিল না। রাইট, এর পেছনে তো পুরো সিস্টেমটাই দায়ী। একদম। প্রাচীন ভারতের কঠোর সামাজিক কাঠামোতে জন্ম এবং বংশমর্যাদাই একজন মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে দিত। দ্রোণাচার্যর গুরুকুল ছিল সেই রাজকীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেখানে বহিরাগত, বিশেষ করে প্রান্তিক কোনো উপজাতির মানুষের প্রবেশাধিকার থাকলে রাজপরিবারে সেই এক্সক্লুসিভনেস বা আভিজাত্য তো আর বজায় থাকে না। ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা বড় উপায় হল শিক্ষাকে কুক্ষিগত করে রাখা। ঠিক তাই। বর্তমানের অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলোর লিগেসি অ্যাডমিশনের দিকে তাকালে কিন্তু একদম একই চিত্র দেখা যায়। হ্যাঁ, দারুণ একটা তুলনা, তাই না? সেখানে অনেক সময় দেখা যায় যে একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা অত্যন্ত মেধাবী শিক্ষার্থীর চেয়ে এমন কাউকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যার পরিবার আগে থেকেই ওই প্রতিষ্ঠানে যুক্ত। রাইট, অথবা যার বংশমর্যাদা বা আর্থিক প্রতিপত্তি রয়েছে। একদম। দ্রোণাচার্যের গুরুকুলও তো আসলে একটা এক্সক্লুসিভ ক্লাব ছিল। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। প্রাতিষ্ঠানিক প্রত্যাখ্যান কি আসলেই মেধার বিকাশকে আটকে দিতে পারে? দেখুন, মেধার বিকাশকে হয়তো সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু একলব্যের ঘটনা প্রমাণ করে যে পুরোপুরি আটকে দেওয়া অসম্ভব। হ্যাঁ। প্রত্যাখ্যাত হওয়ার পর একলব্য কিন্তু হতাশ হয়ে বসে থাকেননি। তিনি বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের একটা মাটির মূর্তি তৈরি করেন। হ্যাঁ, ওই বিখ্যাত মাটির মূর্তি। এবং প্রকৃতিকেই নিজের ক্লাসরুম বানিয়ে ফেলেন। চলন্ত লক্ষ্যবস্তুতে তীর ছোড়া, পাতার শব্দ শুনে নিশানা করা, এসবের মাধ্যমে তিনি নিজের দক্ষতাকে এমন এক পর্যায়ে নিয়ে যান যা রাজপুত্রদেরও কল্পনার বাইরে ছিল। আরে, কোনো প্রাতিষ্ঠানিক রুটিন ছাড়াই? একদম। এখানে কোনো প্রাতিষ্ঠানিক রুটিন ছিল না, কোনো গাইডেন্স ছিল না। এই মাটির মূর্তির কনসেপ্টটা আমার কাছে আধুনিক যুগের ডিজিটাল লার্নিংয়ের একদম সমান্তরাল মনে হয়। হ্যাঁ, অনেকটাই। আজকে যেমন ফিজিক্যাল মেন্টর ছাড়াই মানুষ অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও টিউটোরিয়াল দেখে জটিল সব কোডিং বা ডিজাইন শিখছে, একলব্যও ঠিক তেমনি
মাটির মূর্তিকে কেবল একটি প্রতীক বা অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেছিলেন। হুম। তার আসল মেন্টর তো ছিল তার নিজের অধ্যবসায় আর চারপাশের পরিবেশ। মিলের জায়গাটা স্পষ্ট, কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। পার্থক্য কি রকম? ডিজিটাল লার্নিংয়ে অন্তত সামনে একটা স্ক্রিন থাকে, টিউটোরিয়াল থাকে, বা ধরুন কোডে ভুল হলে কম্পাইলার একটা এরর মেসেজ দেয়। ও হ্যাঁ, মানে ফিডব্যাক লুপ। ঠিক, কোনো না কোনোভাবে একটা ফিডব্যাক লুপ কাজ করে। কিন্তু একলব্যের সেই মাটির মূর্তি তো তাকে কোনো ফিডব্যাক দিচ্ছিল না। আরে তাই তো, এটা তো আগে ভাবিনি। তার মানে হল তার অবজারভেশন স্কিল বা চারপাশের পরিবেশ থেকে শেখার ক্ষমতা আজকের যে কোনো সেলফ টট লার্নারের চেয়েও অনেক বেশি প্রখর ছিল। ওয়াও। নিজের ভুলগুলো নিজেকেই ধরতে হতো, নিজেকেই সংশোধন করতে হতো। এই যে একা একা নিজেকে মোটিভেট করা, এটি চরম মানসিক দৃঢ়তার লক্ষণ। অসাধারণ। আর এই চরম মানসিক দৃঢ়তা এবং স্কিলের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সেই বিখ্যাত কুকুরের ঘটনাটিতে। হ্যাঁ, ওটা তো মাস্টার ক্লাস। কুরুরাজপুত্ররা যখন বনে শিকারে যায়, তাদের একটি কুকুর একলব্যের কাছাকাছি গিয়ে ডাকতে শুরু করে। তখন একলব্য শব্দভেদী তীর ছুঁড়ে কুকুরটির মুখ এমনভাবে বন্ধ করে দেন যে তার ডাক বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু কুকুরটির কোনো মারাত্মক বা প্রাণঘাতী আঘাত লাগে না। ঘটনাটা শুনে সাধারণ মনে হলেও একটু ভেবে দেখলে বোঝা যায় এটি কতটা ভয়ঙ্কর সুন্দর একটা স্কিল। একদমই তাই। এই কুকুরের ঘটনাটি আসলে একলব্যে অকল্পনীয় গতির আর নির্ভুল লক্ষ্যের একটা অবিসংবাদিত প্রমাণ। আচ্ছা, অপেক্ষা করুন, এখানে একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার। কুকুরটাকে মেরে ফেলা তো অনেক সহজ ছিল, তাই না? হ্যাঁ, একটা তীর ছুড়লেই তো প্রাণীটি মারা যেত। কিন্তু তিনি শব্দ বন্ধ করলেন, অথচ রক্তপাত হলো না। তার মানে এটা শুধু অ্যাকিউরেসি বা নির্ভুল লক্ষ্যের ব্যাপার না, এটা ছিল চরম কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ব্যাপার। রাইট। একজন স্বশিক্ষিত মানুষ এতটা কন্ট্রোল কিভাবে পেল? আর এই কন্ট্রোলটি রাজপুত্রদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। কুকুরটি যখন রাজপুত্রদের কাছে ফিরে যায়, সেই নিখুঁত নিশানা এবং নিয়ন্ত্রণ দেখে অর্জুন সহ বাকিরা চরম বিস্মিত হয়ে পড়ে। হ্যাঁ, মানে রীতিমতো আতঙ্কিত। একদম। অর্জুন ছিলেন দ্রোণাচার্যের সেরা ছাত্র। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু হঠাৎ করেই তারা আবিষ্কার করল যে প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্পূর্ণ বাইরে থেকে আসা একজন স্বশিক্ষিত তরুণ সেই শ্রেষ্ঠত্বকে শুধু চ্যালেঞ্জই করছে না, বরং তাদের থেকে যোজন যোজন এগিয়ে গেছে। তখন তো অর্জুন তীব্র নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন, রাইট? হ্যাঁ, ইনসিকিউরিটি। এবং সে দ্রোণাচার্যকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। আর এখানেই শুরু হয় দ্রোণাচার্যের আসল অন্তর্দ্বন্দ্ব। দ্রোণাচার্য বুঝতে পারেন যে তার প্রাতিষ্ঠানিক কাঠামোর শ্রেষ্ঠত্ব এখন চরম প্রশ্নের সম্মুখীন। ঠিক। কিন্তু আমি এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তুলতে চাই। আমরা তো সবসময় দ্রোণাচার্যকে একজন খলনায়ক বা ভিলেন হিসাবে দেখি। সেটাই তো প্রচলিত ধারণা। হ্যাঁ, কিন্তু তাকে কি পুরোপুরি খলনায়ক বলা যায়? নাকি তিনি নিজেও একটা সিস্টেমের বা কাঠামোর শিকার ছিলেন? মানে আপনি বলতে চাইছেন? মানে দ্রোণাচার্যের সাথে কুরু রাজবংশের তো এক ধরনের অলিখিত কর্পোরেট কন্ট্রাক্ট বা রাজনৈতিক কর্মচুক্তি ছিল। বা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি। দ্রোণাচার্য তো আসলে স্বাধীন কেউ ছিলেন না, তিনি ছিলেন কুরু রাজ্যের বেতনের অধীন একজন কর্মচারী। একদম। তার মূল দায়িত্ব ছিল রাজ পরিবারের ক্ষমতাকে নিষ্কণ্টক রাখা। তিনি যখন একলব্যকে দেখলেন, তখন তিনি কেবল একজন প্রতিভাবান ছাত্রকে দেখেননি, তিনি দেখেছিলেন কুরু সাম্রাজ্যের জন্য একটি বড় রাজনৈতিক হুমকিকে। রাইট। একজন প্রান্তিক উপজাতির মানুষ যদি রাজপুত্রদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে, তবে তো পুরো সামাজিক এবং রাজনৈতিক হায়ারার্কি মানে ক্ষমতা কাঠামোই ভেঙে পড়বে। ঠিক। তার মানে দ্রোণাচার্যের ভয়টা শুধু ব্যক্তিগত স্তরে ছিল না, এটা ছিল একটা ইনস্টিটিউশনাল ফিয়ার বা প্রাতিষ্ঠানিক ভয়। একদম। সিস্টেম সবসময় বহিরাগত প্রতিভাকে ভয় পায়, কারণ সেই প্রতিভা প্রচলিত নিয়মগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাই দ্রোণাচার্য যখন একলব্যের কাছে তার গুরুদক্ষিণা চাইলেন, তখন তিনি আসলে সেই সিস্টেমটাকেই রক্ষা করতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং এই গুরুদক্ষিণা চাওয়ার মুহূর্তটি হল পুরো কাহিনীর সবচেয়ে মর্মান্তিক অংশ আর সবচেয়ে বিশ্লেষণধর্মীয় বটে। দ্রোণাচার্য যখন একলব্যের কাছে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল চেয়ে বসেন, তখন সেটা শুধু একজন গুরুর সাধারণ কোনো দাবি ছিল না। ডান হাতের বুড়ো আঙুল ছাড়া তো ধনুকে জ্যা পড়ানোই সম্ভব নয়। রাইট।
এটি ছিল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে একজন ধনুর্ধরের পুরো কেরিয়ার, তার ভবিষ্যৎ একদম ধ্বংস করে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় খটকা লাগে। একলব্য তো চাইলেই প্রত্যাখ্যান করতে পারতেন। পারতেন তো। তিনি তো দ্রোণাচার্যের কাছে সরাসরি কিছু শেখেননি, কিন্তু তিনি বিনা দ্বিধায় কোনো খোঁজ ছাড়াই নিজের আঙুল কেটে গুরুকে দিয়ে দিলেন। কেন? এই জায়গাটাতেই আসে সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা। এই ইন্টারনালাইজড অপারেশন বা অন্তর্নিহিত নিপীড়নের ব্যাপারটা আমার একটু কেমন যেন খটকা লাগছে। একজন মানুষ কেন স্বেচ্ছায় নিজের ক্যারিয়ার, নিজের অস্তিত্ব ধ্বংস করবে কোনো প্রতিবাদ ছাড়াই? কারণ হাজার বছর ধরে তাকে এবং তার সম্প্রদায়কে বলানো হয়েছে যে তারা নিচু জাতের, তাদের নিজস্ব কোনো অধিকার নেই। একটা ব্রেন ওয়াশ করার মতো অবস্থা। অনেকটাই। যখন একটি সমাজ ব্যবস্থা কাউকে প্রতিনিয়ত ছোট করে, তাদের মনে গেঁথে দেয় যে অভিজাতদের সেবা করাই তাদের জীবনের একমাত্র সার্থকতা, তখন সেই মানুষগুলো একসময় অবচেতনভাবেই নিজেদের শোষক হয়ে ওঠে। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করতে দ্বিধা করে না। ঠিক তাই। একলব্য হয়তো সত্যিই বিশ্বাস করতেন যে দ্রোণাচার্যের মতো একজন অভিজাত গুরুর জন্য নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করাটাই তার জীবনের চরম প্রাপ্তি। ওয়াও! এটি হল ইন্টারনালাইজড অপারেশন, যেখানে শোষিত মানুষটি নিজেই নিজের শিকলকে ভালোবাসতে শুরু করে। এই বিষয়টা আজকের আধুনিক কর্মক্ষেত্রের সাথে খুব নিবিড়ভাবে মেলানো যায়। হ্যাঁ, দারুণ একটা কানেকশন আছে এখানে। প্রায়শই দেখা যায় অনেক প্রতিভাবান তরুণ, যাদের হয়তো কোনো বড় কর্পোরেট ব্যাকগ্রাউন্ড নেই বা ভালো কোনো ইউনিভার্সিটি ট্যাগ নেই, তারা বড় কোনো ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য নিজেদের সেরা আইডিয়াগুলো দিয়ে দেয়। রাইট, একদম দিয়ে দিতে বাধ্য হয়। হ্যাঁ, কাজের সম্পূর্ণ ক্রেডিট বড় কোম্পানিগুলোর বা প্রভাবশালীদের হাতে তুলে দেয়। তারা মনে করে যে এই বড় নামগুলোর স্বীকৃতি পাওয়াই হয়তো তাদের জীবনের বড় পাওয়া। এমনকি যদি এর জন্য তাদের নিজেদের স্বকীয়তা বা নিজেদের কাজের মালিকানাই বিসর্জন দিতে হয়। আজকের দিনে কর্পোরেট দুনিয়ায় ক্রেডিট চুরি যাওয়া বা মেধাসত্ত্ব থেকে বঞ্চিত হওয়ার যে ঘটনাগুলো ঘটে, সেগুলো আধুনিক যুগের এই বৃদ্ধাঙ্গুলি কেটে নেওয়ারই সমতুল্য। একদম পারফেক্ট একটা অ্যানালজি। একলব্য সেই অসংখ্য প্রতিভাবান মানুষের প্রতিনিধিত্ব করেন, যারা শুধুমাত্র সঠিক সুযোগ আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাবে হারিয়ে যায়, বা যাদের মেধা অন্য কেউ ব্যবহার করে নিজের নামে চালিয়ে দেয়। কিন্তু এই গল্পের একটি আশাবঞ্জক দিকও আছে, যা সাধারণত মূল ফোকাসে আসে না। অনেকে এর পরের অংশটা এড়িয়ে যায়। আঙ্গুল হারানোর পর একলব্য কিন্তু থেমে থাকেননি। বৃদ্ধাঙ্গুলি ছাড়া তীর ছোড়া তো প্রায় অসম্ভব একটি কাজ, তাই না? একদম অসম্ভব। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। ঠিক এই জায়গাটিতেই একলব্যের মানসিক দৃঢ়তা বা ইন্টারনাল রেজিলিয়েন্স সবচেয়ে বেশি প্রকাশ পায়। তিনি তার কৌশল পরিবর্তন করলেন। নতুন টেকনিক। হ্যাঁ, ডান হাতের বুড়ো আঙ্গুলের বদলে তর্জনী এবং মধ্যমা ব্যবহার করে তিনি নতুন পদ্ধতিতে ধনুর্বিদ্যা চর্চা চালিয়ে গেলেন। ওয়াও, এটা তো ভাবাই যায় না। মাংসপেশির স্মৃতি বা মাসল মেমোরি নতুন করে তৈরি করা কতটা কষ্টের তা কেবল একজন অ্যাথলেটই বুঝতে পারেন, কিন্তু তিনি সেই অসাধ্য সাধন করেছিলেন। এবং পরবর্তীতে একজন পরাক্রমশালী যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই যে ঘুরে দাঁড়ানো বা নিজের কাজের পদ্ধতি পুরোপুরি বদলে ফেলা, যাকে আধুনিক পরিভাষায় পিভিউট করা বলা যায়, এটা আমাকে আধুনিক স্টার্টআপ ফাউন্ডারদের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, রিলায়েন্সের দারুণ উদাহরণ। এমন অনেক ফাউন্ডার আছেন যাদের কোনো বড় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের ভিসিদের ফান্ডিং বা ব্যাকআপ নেই। তারা প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হন। রাইট। হয়তো কোনো বড় কর্পোরেট প্রতিষ্ঠান তাদের আইডিয়া কপি করে নেয় বা মার্কেট থেকে তাদের বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সত্যিকারের স্টার্টআপ মেন্টালিটি হল থেমে না যাওয়া। একদমই তাই। তারা একলব্যের মতোই নতুন উপায়ে, নতুন কৌশলে নিজেদের কোম্পানি দাঁড় করান। আর এখানে আধুনিক শিক্ষার কাঠামো এবং মেন্টরশিপের ধরন নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। মেন্টরশিপ নিয়ে। একজন আদর্শ শিক্ষকের সংজ্ঞা আসলে কি হওয়া উচিত? প্রথাগত গেটকিপার বা পাহারেদার গুরুর বদলে বর্তমানে আমাদের এমন মেন্টর প্রয়োজন, যিনি শিক্ষার্থীদের সাপোর্ট করবেন, যিনি ভয় পাবেন না যে ছাত্র তাকে ছাড়িয়ে যাবে। ঠিক। বর্তমানে কমিউনিটি লেড লার্নিং বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে প্রসার ঘটছে, তা এই প্রাচীন গেটকিপিংয়ের সম্পূর্ণ বিপরীত একটি ধারণা। তার জ্ঞান কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বংশের একচেটিয়া সম্পত্তি হতে পারে না। একদম না। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আজ সেই সুযোগ তৈরি করে দিচ্ছে, যেখানে কাউকে আর বনের অন্ধকারে লুকিয়ে শিখতে হয় না। যে কেউ চাইলে ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর সেরা জ্ঞানটি আহরণ করতে পারে। ঠিক তাই।
আধুনিক ডিজিটাল মেন্টররা প্রথাগত গুরুদের মতো নন, যারা কেবল নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেবেন। বরং ইন্টারনেট আজ সবার জন্য অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে। তবে একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে আধুনিক সমাজেও যেন নতুন কোনো মোড়কে দ্রোণাচার্যদের সৃষ্টি না হয়। রাইট, সেই গেটকিপিং যেন আবার ফিরে না আসে। প্রাতিষ্ঠানিক বিলাজ ভেঙে জ্ঞান সবার জন্য উন্মুক্ত হওয়াই আধুনিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত। একলব্যর গল্পটা তাহলে শুধুমাত্র একটি হতাশার বা ট্র্যাজেডির গল্প নয়, চরম বাধাবিপত্তি এবং অবিচার সত্ত্বেও সম্পূর্ণ নিজের চেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জনের এটি একটি সর্বজনীন প্রতীক। একদম। শিক্ষা এবং মেধা কখনো জন্ম, বংশপরিচয় বা সামাজিক অবস্থান দিয়ে আটকা রাখা যায় না। সিস্টেম হয়তো সবসময় মেধাকে স্বীকৃতি দেয় না, কিন্তু কারোর দক্ষতা যদি একলব্যের মতো নিখুঁত এবং অদম্য হয়, তবে ইতিহাস ঠিকই মনে রাখে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যা বুঝলাম তা হল একলব্য হয়তো প্রথাগত ইতিহাসে বা কুরুক্ষেত্রের যুদ্ধে কেন্দ্রীয় কোনো চরিত্র ছিলেন না, কিন্তু মানুষের চিন্তায় এবং সংস্কৃতিতে তার যে প্রভাব তা চিরকাল অমর হয়ে আছে। প্রতিটি প্রজন্ম একলব্যকে নিজেদের মতো করে নতুন রূপে আবিষ্কার করে। তিনি একই সাথে একজন বঞ্চিত শিক্ষার্থী এবং অদম্য ইচ্ছাশক্তির সবচেয়ে শক্তিশালী রূপক। অসাধারণ। আলোচনাটি শেষ করার আগে একটি বিষয় নিয়ে গভীরভাবে ভাববার অবকাশ থেকে যায়। হ্যাঁ, একটা বড় প্রশ্ন তো থেকেই যায়। কল্পনা করা যাক, আমাদের সমাজ ব্যবস্থা যদি প্রাসাদের ভেতরের অর্জুনদের পাশাপাশি বনের ভেতরের একলব্যদের খুঁজে বের করার উদ্যোগ নিত। দারুণ একটা চিন্তার খোরাক। তাদের প্রতিভা দেখে ভয় পেয়ে আঙুল কেটে নেওয়ার বদলে তাদের হাতে যদি নতুন প্রযুক্তির তীরধনুক তুলে দেওয়া হতো, তবে এই পৃথিবী আজ জ্ঞান, বিজ্ঞান এবং উদ্ভাবনের দিক দিয়ে ঠিক কতটা এগিয়ে থাকত। আসলেই তো। মেধার স্বীকৃতি দেওয়ার জন্য কাউকে কেন নিজের অস্তিত্বের বা পরিচয়ের একটি অংশ চিরতরে বিসর্জন দিতে হবে? এই প্রশ্নটি হয়তো সমাজের প্রতিটি কাঠামোর জন্য আজও সমভাবে প্রাসঙ্গিক।